দর্শক, অর্থ বাণিজ্যের বিভিন্ন খবরের পাশাপাশি আজ আমরা আলোচনা করব দেশের মানুষের আর্থিক সক্ষমতা ও সামাজিক বৈষম্য নিয়ে। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন সিবিডির জ্যেষ্ঠ গবেষক তৌফিকুল ইসলাম খান। জনাব তৌফিক, আপনাকে স্বাগতম। আমরা আলোচনা করব আপনার সঙ্গে। এর আগে আমরা দেখে নেব সংশ্লিষ্ট একটি প্রতিবেদন। পণ্যের বাজারে যখন আগুন, তখন শ্রম বিক্রি করে জীবনযাপন করা মানুষকে ফিরতে হচ্ছে খালি হাতে। এভাবে পরপর দুদিন ফিরলেই দারিদ্র্যসীমার নিচে নেমে যাচ্ছেন তারা। শ্বেতপত্র কমিটি এমন তথ্য দিয়ে বলছে, দরিদ্র এই জনগোষ্ঠীর জন্য যে সামাজিক কর্মসূচি চালু আছে তাতে ৭৩ ভাগই ভুয়া সুবিধাভোগী। তাই চলমান কর্মসূচিকে ঢেলে সাজানো এবং বৈষম্য কমানোতে জোর দিচ্ছেন অর্থনীতিবিদরা। জিনাতারা যশোয়ার রিপোর্ট। দিনের আলো ফোটার পরপরই মোহাম্মদ নাইমের রাস্তার এক কোণে বসে অপেক্ষা। উদ্দেশ্য একদিনের জন্য নিজেকে বিক্রি করা। বাজারে জিনিসপত্রের দামের আগুনে হাত পুড়ছে ক্রেতার। তবে শ্রম বিক্রি করতে আসা এ বাজারে নাইমের দাম কেবলই কমতির দিকে। তবুও সব দিন পান্না কাজ, থাকতে হয় কর্মহীন। একদিন পাই না, এরকম ভাবে কাম করতে হয়। মূর্খ হয়ে গেছি, আমি পড়ালেখা করতে পারি নাই, কারণ দুইটা বাইরেও বাধ্য হয় না, দুইটা বাইরেও কাম করতে হয়। ভোর হলে রাজধানীর বিভিন্ন এলাকায় কাজের অপেক্ষায় থাকেন নাইমের মতো শত শত মানুষ। এখানে যারা কাজের জন্য অপেক্ষা করছেন তারা একদিনে যা আয় করেন তা দিয়ে মোটামুটি দারিদ্র্যসীমা পার করে যান। কিন্তু শ্বেতপত্র কমিটির প্রতিবেদন বলছে, যারা কোনো মতে দারিদ্র্যসীমা পার করছেন তারা এতটাই দারিদ্র্য ঝুঁকিতে আছেন যে দুদিন কাজ না পেলেই দারিদ্র্যসীমার নিচে চলে যেতে পারে। এবং এখানে যারা অপেক্ষা করছেন তারা বেশিরভাগই কাজ পাচ্ছেন না ৪ থেকে ৫ দিন ধরে। একটা না মনে করেন ৭ দিনও হয় না, আমি ১০০ দেশে গেছি, পরে আবার ধার উদ্ধার করে আবার আইছি। ৭টার সময় আইসি, ৮-৯টা ঘন্টা বইতাম, বই থেকে কাম না হলে যাই। এই মাস বইরেই কাম নাই। ৩.৫ মাসে ১৫ দিন কাম, সপ্তাহে পর একদিন। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে আছে সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচি, সেখানেও শুভঙ্করের ফাঁকি। শ্বেতপত্র প্রতিবেদন বলছে ২০২২ সাল পর্যন্ত এই কর্মসূচির আওতায় সুবিধাভোগীর মধ্যে ৭৩% ভুয়া। আবার যা পাচ্ছেন সেটাও প্রয়োজনের তুলনায় নগণ্য। সামাজিক সুরক্ষা খাতে একজন বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী যখন ভাতা পান মাত্র ৫০০ থেকে ৮০০ টাকা, তখন একই খাতে মোটা অঙ্কের টাকা চলে যায় সরকারি, আধা সরকারি, চাকরিজীবী ও বিভিন্ন ধরনের অবসর ভাতায়। বিশেষজ্ঞরা বলছেন, দারিদ্রতার সঙ্গে লড়াই করা মানুষের সংখ্যা কমাতে বাড়াতে হবে কর্মসংস্থানের সুযোগ। আর দিচ্ছেন ভুয়া সুবিধাভোগী ঠেকাতে সামাজিক সুরক্ষা কর্মসূচিকে ঢেলে সাজানোর পরামর্শ। কিছু কিছু কর্মসূচি এগুলো আসলে সামাজিক নিরাপত্তা কর্মসূচি না, অন্তর্ভুক্ত নাও হতে পারে। তো সেটি আমার মনে হয় এখন একটা সময় এসছে যে এগুলোকে একটু রিভিউ করে সেটা মিনিস্ট্রি অফ সোশ্যাল ওয়েলফেয়ার, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, অর্থাৎ এই যে সামাজিক সুরক্ষা খাতের যারা এটার সাথে সংশ্লিষ্ট, পার্টিকুলারলি ক্যাবিনেট ডিভিশন, জেনারেল ইকোনমিক ডিভিশন, সবাই মিলে বসে আমার মনে হয় সেগুলোকে আইডেন্টিফাই করা যেতে পারে। দারিদ্র্য পরিস্থিতি চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে ধনী গরিব বৈষম্যের প্রকট চিত্র। শ্বেতপত্রের প্রতিবেদন জানাচ্ছে ১০ ভাগ ধনীদের হাতেই দেশের ৮৫ ভাগ সম্পদ কুক্ষিগত হয়ে আছে। জিনাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। আমরা রিপোর্টটি দেখছিলাম। আলোচনায় আমরা চলে যাচ্ছি জনাব তৌফিকের কাছে। স্যার, শুরুতেই জানতে চাচ্ছি যে ব্যাপারটা, যে সমাজে ধনী গরিবের বৈষম্য আছে, এটা সবসময় ছিল, এখনও আছে। তো এই ব্যাপারটাই যেটা হচ্ছে যে যারা দারিদ্র্যসীমার নিচে আছে তারা যদি দুদিন কাজ না করতে পারে তখনই তাদের খুবই একটা খারাপ অবস্থার মধ্যে চলে যাচ্ছে। তো এই ধনী গরিবের বৈষম্যটাকে আপনি আসলে কিভাবে দেখছেন? দেখেন, যেটা শ্বেতপত্র কমিটি যেটা রিপোর্টটা দিল, ওটার মেজর যেটা আমাদের একটা ফাইন্ডিংস, সেটা হলো যে আপনি আমাদের তো এখন দারিদ্র্যসীমা ধরুন আমরা ১৮%, ১৯% মতন বলি আর কি, বা বিবিএসের যেটা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য আছে সেটা। এদের তার মানে একটা রেখা আছে যাদের আয় এদের নিচে আছে, এটা ১৮-২০%। এখন দুদিন যদি কাজ না করতে পারে, ধরেন বাংলাদেশের মানুষ দুদিন কাজ করতে পারলো না, তাহলেই এই দারিদ্র্যের যে সংখ্যাটা আছে সেটা দ্বিগুণ হয়ে যাবে। তার অর্থ হলো যে একটা বড় অংশের মানুষ এই ঠিক রেখার উপরে বসবাস করছেন, ফলে যে কোনো ধরনের ঝুঁকি তাদেরকে ওটার নিচে ফেলে দেয়। তো এই যেমন আমরা এইটার খুব বড় একটা কারণ দেখেছি হলো, দেখেন জাতীয়ভাবে যখন কোভিড এসছে,
তখন দেখবেন যে কোভিডের সময় যতগুলো জরিপ এসছে সবাই বলেছে যে প্রায় 40-50% মানুষ বাংলাদেশের গরিব হয়ে গেছে। আর দ্বিতীয়, আবার যদি আপনি চিন্তা করেন যে একটা মানুষ এরকম হতেই পারে যে কোনো একটা অসুস্থতা হলো, একটা ঝড় ঝঞ্ঝা, অনেকটা বড় একটা অংশ বন্যায় আক্রান্ত হয়, তখন এরা দারিদ্র্য সীমার নিচে চলে যায়। ফলে একটা বিষয় হলো যে আমরা দারিদ্র্য কমেছে, কিন্তু একটা বড় অংশ এখনো বিপন্ন রয়ে গেছেন, যে একটু যদি তাদের কোনো ধরনের অসুবিধার মুখে পড়েন তারা এটাকে আর ধারণ করতে পারেন না, এটা নিচে পড়ে যান। তো একই সাথে আমরা যেটা দেখেছি সেটা হলো যে হ্যাঁ, মানুষের আয় বেড়েছে, জিনিসপত্রের দামও হয়তো বেড়েছে, কিন্তু প্রকৃতভাবে মানুষের আয় বেড়েছে, কিন্তু বৈষম্য একটা বড় আকারে বেড়েছে। এবং বৈষম্যের এই যে প্রকাশটা, এইটা আপনি বিভিন্নভাবেই তো আমরা সমাজে সাদা চোখে অনেকখানি দেখি, এটা কিছুটা আমাদের তথ্য উপাত্তের ভিতরেও তো এটা স্পষ্টভাবে আসে। আয় বৈষম্য অনেক দ্রুত বেড়েছে। আপনাকে তিনটা জিনিস বলি, ভোগের বৈষম্যটা অত বেশি না। হ্যাঁ, ভোগের বৈষম্যটা আমাদের যে পরিমাণ আছে, আয় বৈষম্যটা তার থেকে বেশ খানিকটা বেশি। আর এর থেকে বড় অঙ্কের বেশি আছে হলো যে আমার সম্পদের বৈষম্য। অর্থাৎ একটা বড় অংশের মানুষ অনেক আয় করছেন, একটা বড় অংশের মানুষ হয়তো কাছাকাছি একটা আয় করছেন যেটা দিয়ে মোটামুটি দিন চলে যায়, আর একটা অংশ সেটা যেতে পারছেন না। তো সম্পদ বৈষম্যের একটা বড় কারণ আপনি দেখবেন সেটা হলো যে আমার বিভিন্ন ধরনের যে সরকারি পরিষেবা আছে, এটার মধ্যেও আপনারা সাদা চোখে বৈষম্য দেখতে পাবেন। আমি আপনাকে খুব উদাহরণ দিয়ে বলতে পারি আর কি। ধরেন যারা আমরা বলি না, আমাদের গুলশান বনানী এই ধানমন্ডিতে আমরা যারা থাকি, আমরা তো উঁচু শ্রেণীর মানুষ না, আয়ের দিক থেকে আমরা বেশি আছি। তাদের ছেলে মেয়েরা যেই ধরনের স্কুলে পড়াশোনা করে, আর আপনি যেই একটা গ্রামের যেই আমাদের পাবলিক স্কুলগুলো আছে, সরকারি স্কুলগুলো আছে, সেইটার যে আপনার স্কুলের মান আছে, এইটা একই রকম না। ওনারা কিন্তু আপনি যদি দেখেন যে সরকারি হাসপাতালে, মানে আমাদের হয়তো যারা দর্শক যারা দেখছেন তাদের একটা বড় অংশই তারা সরকারি হাসপাতালে শেষ কবে গিয়েছেন বলতে পারবেন না। সুতরাং তারা যেই স্বাস্থ্যসেবাটা পাচ্ছেন, দরিদ্র মানুষ এটা পাচ্ছেন না। ফলে একটা বৈষম্য হলো আয়ের কথা বলি আমরা, আমাদের বিভিন্নভাবে আমরা বলি যে সম্পদের বৈষম্য বাড়ছে, কিন্তু আপনি যদি ভালো করে দেখেন যে আমার যে সরকারি পরিষেবাগুলো আছে, কারণ বাংলাদেশে তো জনগণই আসল, তারা কাজ করবে, কাজ করে তাদের দিন পরিবর্তন করবে, এটাই বাংলাদেশের যে স্বপ্ন। কিন্তু সেইটার জন্য যে আমরা বলি যে দক্ষতা নাই, তারা সুস্থভাবে অনেকদিন কাজ করতে পারেন না, পরিশ্রম করতে পারেন না, এই শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টির মতো জায়গাগুলোতে কিন্তু বৈষম্য থেকে যার কারণে এটা একটা দুষ্টচক্রের মতো তৈরি হয়েছে, যে তারা এখন আর ওই যে দারিদ্র্য কথা বলি বা বৈষম্যের কথা বলি, এটা ভেঙে বেরোতে পারছেন না। জি, অবশ্যই। দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান নিয়ে তো আমরা অনেক ধরনের পদক্ষেপ নিচ্ছে সরকার, তো কতটুকু কার্যকর হচ্ছে ব্যাপারটা? অনেক ধরনের পদক্ষেপ আছে। দেখেন, একটা হলো যে প্রথম যে যা পদক্ষেপ হবে, এটা বড় দারিদ্র্য থেকে বের হয়ে আসা বা বৈষম্য দূর করার জায়গাটা হলো কর্মসংস্থান। কর্মসংস্থান, ভালো কর্মসংস্থান, আমরা যেটাকে শোভন কর্মসংস্থান বলি অর্থনীতির ভাষায়, যেটা যথেষ্ট পরিমাণ আয় দেয়, এটা একটা নিরাপত্তা আছে, ওটা আপনাকে ঝুঁকির মধ্যে ফেলে না, এইরকম কর্মসংস্থান পাওয়াটা কিন্তু কঠিন। আপনারা দেখবেন যে একটা আমাদের প্রায় 1/3 মতন যারা স্নাতক ডিগ্রি নিয়ে বের হচ্ছেন, তারা চাকরি হয় পাচ্ছেন না, অথবা তাদের পেতে অনেক লম্বা সময় লাগছে। আবার অন্যদিকে দেখেন আপনি, যারা আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ করেন বা যারা রিক্রুট করছেন, চাকুরি দাতা আছেন সেই অর্থে, তারা বলছেন যে আমরা স্কিল্ড লোক পাচ্ছি না। তো এইটা একটা বড় জায়গা আছে যে আমাদের যেই দক্ষতা নিয়ে আমরা আসতেছি, এই জন্য আমি শিক্ষার এবং দক্ষতার উপর, একটা কারিগরি শিক্ষার উপর একটা বড় জোর দিলাম যে এটার গুণগত মান। দ্বিতীয় যেটা আছে সেটা হলো যে আমার অনেকগুলো সামাজিক নিরাপত্তা কর্মসূচি আছে। এইটার বড় একটা দুর্বলতা হলো, আপনাদের রিপোর্টেও এসছে যে একটা বড় অংশ, আমাদের শ্বেতপত্রকে কোট করেই বলেছেন যে এটা যারা পাওয়ার কথা তারা পাচ্ছেন না। বাংলাদেশের সামাজিক নিরাপত্তার একটা বড় সমস্যা হলো যে যারা পাওয়ার কথা তারা পাচ্ছেন না, আবার একটা বড় অংশ আছে যাদের পাওয়া দরকার কিন্তু এরা পাচ্ছে না, কারণ ওইখানে বলা হয় যে আমাদের সম্পদ অতখানি নাই। হ্যাঁ, কিন্তু সিলেকশন যেভাবে আমরা করি সেইটাও যথেষ্ট পরিমাণ ঠিক হয় কিনা এটা আমরা জানি না। সার্বিকভাবে যেই সামাজিক নিরাপত্তায় যেই টাকাটা দেওয়া হয়, এইটাও খুব অনেক বেশি তা না, এটা দিনের পর দিন বাড়ছে না, আমাদের মূল্যস্ফীতি যেভাবে বাড়ছে। ধরেন
আমি আপনি দরিদ্র মানুষের যারা বৃদ্ধ মানুষ আছেন তাদেরকে মাসিক এখন 500 টাকা করে দেওয়া হয়। জি। এইটা 5 বছর আগে 500 টাকা ছিল, এখনো 500 টাকা আছে প্রায়, মানে আপনাদের এখন 550-600 টাকা হয়েছে। এইটার দিয়ে তো আর তেমন কিছু হয় না। তো ওই এফোর্টগুলো যেগুলো আছে তার মধ্যে একটা আছে দুর্বলতা, আর একটা আছে যে এটার যেই নির্বাচনী পদ্ধতি সেটার মধ্যেও একটা দুর্বলতা থেকে যাচ্ছে, যেইটা আমার বৈষম্যের দিকে একটা বড় সমস্যা হয়েছে। আর আমি আমাদের সময় একদমই কম, আমি লাস্ট একটা প্রশ্ন করতে চাচ্ছি যে সরকারের এই খাতে ব্যয় বাড়ছে কিন্তু প্রতি বছরই, কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে সুষ্ঠু ব্যবস্থাটা কতটুকু আসলে নেওয়া যাচ্ছে। এই যে বললাম যে ব্যয়টা বাড়ছে, কিন্তু আপনার মানে এক হলো যে তারপরেও কিন্তু ব্যয়টা কম। আমার সরকারি যে ব্যয় আমার মতো মাথাপিছু আয়ের দেশের যে ধরনের হওয়ার কথা সেরকম হচ্ছে না, কিন্তু ব্যয়টা সঠিকভাবে হচ্ছে কিনা। আপনি ধরেন রাস্তা বানানোর জন্য ব্যয় করছেন, আপনি 100 টাকার জিনিস যদি 150 টাকায় বানান এটা তো যথেষ্ট না। আপনি যেই সামাজিক নিরাপত্তায় যদি ভুল মানুষকে দেন তাহলে তো আপনি ব্যয় করছেন, এটা খুব সাদাভাবে বলা যাবে না। অবশ্যই সেই দুর্বলতাটা যে আমি দুর্নীতি এবং আমার যে অর্থের অপচয় এইটা বন্ধ করাটা জরুরি। আমরাও সেই প্রত্যাশাই করছি। অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের স্টুডিওতে আসার জন্য। আমরা সরাসরি কথা বলছিলাম এতক্ষণ সিপিডির তৌফিকুল ইসলামের সাথে।